ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কোন দিকে যাচ্ছে। আমাদের জুডিশিয়ারি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এটা বলে দিচ্ছে এটা আসলে আমাদের নাগরিকের রাষ্ট্র না। আমরা আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলন খুব কাছের বলেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের আমরা সমালোচনা করি, রাষ্ট্র সংস্কারের অনেক ক্রিটিক করি বন্ধু-বান্ধবদের সাথে, সাংবাদিক কলিগদের সাথে, রাজনৈতিক কর্মীদের সাথে। কালকেও যেমন এমনটা হচ্ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কোন দিকে যাচ্ছে। তো পরে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে 5ই আগস্টের পরে খুব অল্প যে কয়েকটা ব্লক রাইট ট্র্যাকে আছে ইতিহাসের, এবং রাষ্ট্র সংস্কারের আলাপটা যারা পায়োনিয়ার ছিল সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমরা আসলে নাগরিকের রাষ্ট্র করতে পারি নাই। আমরা যদি দেখি আমাদের জুডিশিয়ারিতে, একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, আমার খুবই ঘনিষ্ঠ এক ছোটো ভাই যার সাথে আমার 12 বছর সম্পর্ক, তার ভাই 2021 সালে প্রফেশনাল কিলারদের দ্বারা খুন হলো, 5-6 জন প্রফেশনাল কিলার। বাংলাদেশের পুলিশি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা এত জঘন্য যে মামলাটা হয়েছে এমনভাবে যে মনে হয় যে একজন নার্স ইনজেকশন করছে, সেই কিল করছে, কিন্তু আসলে 5-6 জন কিলার, প্রফেশনাল কিলার যুক্ত ছিল। পুলিশের আয়ুধ মামলাটা এমনভাবে সাজাইছে যে সেটা হচ্ছে যে ওই নার্স যে ইনজেকশন পড়ছে সেই মেইন কালপ্রিট, অথচ 5-6 জন যে প্রফেশনাল কিলার খুন করলো তাদের পেছনে কারা ছিল তারাও ওই তদন্ত রিপোর্টে ছিল না। এ কারণে দেখা গেছে এখন জুডিশিয়ারিতে অনেকটা ওই মেয়েটাও খালাস হওয়ার পথে আছে। তো যারা আদালতে যায়, যারা আমাদের সরকারি হাসপাতালগুলোতে যায়, তারা আসলে বাংলাদেশের আসল রূপটা দেখে। যেই রাষ্ট্রে জাস্টিস থাকে না, আসলে বড় বড় ইমারত দিয়ে একটা জাতি সভ্যতা নির্ধারণ হয় না। একটা সোসাইটিতে জাস্টিসের উপস্থিতিতে আসলে এই সোসাইটি বা এই রাষ্ট্র কতটুকু এগিয়েছে তা বোঝা যায়। আমাদের জুডিশিয়ারি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এটা বলে দিচ্ছে এটা আসলে আমাদের নাগরিকের রাষ্ট্র না। আমাদের শিক্ষা অদ্ভুত একটা শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা যেটা সার্বজনীন হওয়ার কথা ছিল সেটা 11 ধরনের ব্যবস্থা, এবং ব্যাপক বৈষম্য, শহরে গ্রামের মধ্যে ব্যাপক বৈষম্য। কোনো রাষ্ট্র একটা শিশুদেরকে এমনভাবে নিগৃহীত করতে পারে, নিপীড়ন করতে পারে, বৈষম্যের শিকার করতে পারে শুরু থেকেই। বাংলাদেশে একটা ক্লাসিক এক্সাম্পল। আমরা শিক্ষার দিকে তাকাইলেই, প্রাইমারি শিক্ষা যদি তাকাই, আবার আমরা প্রাথমিক শিক্ষাকে বলি, সবগুলো সরকার বলে তারা সার্বজনীন প্রাথমিক শিক্ষা এনশিওর করেছে, কেউ নারী শিক্ষা অভিবৃত্তি চালু করেছে, কিন্তু আমরা আফসোসের সাথে দেখতে পারি যে আমাদের মাধ্যমিক শিক্ষার একটা বড় অংশ আবার বেসরকারি খাতে। তারপরে আমরা উচ্চশিক্ষা বলতে নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে বুঝি। আমরা নতুন সরকারকেও দেখলাম তারা প্রতিটা নির্বাচনে আসনে একটা করে বিশ্ববিদ্যালয় দিতে চান। আসলে আমাদের শিক্ষানীতিটা কি হবে, আমাদের এক একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি হবে, সেটা নির্ধারণ না করে আমরা নির্বাচনী প্রতিশ্রুতির মতো আমরা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছি। দেখা গেছে অনেক বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর নাই, কোনো ল্যাব নাই, লাইব্রেরি নাই, ভবন নাই। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেই মনে হয় আমরা শিক্ষায় বিপ্লব করে ফেলব। তো আমরা যে হিউজ পপুলেশন, আমরা বারবার বলি, এটা আসলেই জনসম্পদে যদি পরিণত করতে চাই আমাদের শিক্ষা ও স্বাস্থ্যে জোর দিতে হবে, এবং একমুখী প্রাথমিক শিক্ষার দিকে আমাদের যেতে হবে। 11 ধরনের প্রাথমিক শিক্ষার মাধ্যমে আমরা শৈশবে শিশুদের মধ্যে বৈষম্যের বীজ ঢুকিয়ে দেই, এবং এই সমাজে যে অস্থিরতা, সহিংসতা, এটার একটা বড় কারণ আমাদের এই দ্বিধাবিভক্ত বৈচিত্র্যময় প্রাথমিক শিক্ষা। আমরা শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যসেবাকেও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। স্বাস্থ্যসেবা একটা অদ্ভুত সেবা। আমরা জেলা পর্যায়ে দেখা গেছে 2-3 দিন চিকিৎসা দেওয়ার পর তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। কেন আমরা রুগীদেরকে ঢাকায় এক্সপোর্ট করতেছি? আমরা স্বাস্থ্যসেবাটাকে কেন প্রান্তিক এলাকায়, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে নিয়ে যেতে পারতেছি না? এগুলো আসলে আমাদের একটা বড় ধরনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। তারপরে আমি যেটা বলছিলাম যে টাকার বিনিময়ে রায় পাওয়া যায় নিম্ন আদালতগুলোতে। তো এটা আসলে আমরা একটা বর্বর সোসাইটিতে আছি। আমরা যদি আইন আদালত ঠিক না করতে পারি, অনেকেই ভূমি অফিসের কথা বলছেন, সরকারি প্রত্যেকটা অফিসই আসলে এরকম স্থবির, নিশ্চল। এখানে মনে হয় টেবিলের নিচ থেকে কিছু না গেলে কোনো কাজ আগায় না। তো আসলে এটার বড় কারণ যে আমাদের এই রাষ্ট্রটা আসলে মেরামত হয় নাই। সেই জায়গা থেকে রাষ্ট্রচিন্তার মাধ্যমে যেই আলাপটা আমাদের জেনারেশনে প্রমিনেন্ট হয়েছে, এবং 24-এর অভ্যুত্থানে তরুণরা যে
ফেসিবাদের বিলোপ ও নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, সেখানে অবশ্যই রাষ্ট্রচিন্তা এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অগ্রণী ভূমিকা রয়েছে। কিন্তু আমরা আনফর্চুনেটলি দেখলাম যে ইতিমধ্যে 24-এর অভ্যুত্থানকে ফেসিবাদী শক্তি মুছে দেওয়ার চেষ্টা করছে। মনে হয় যে 24-এ কোনো অভ্যুত্থান হয় নাই, 24-এ কেউ মারা যায় নাই, কেউ শহীদ হয় নাই, কেউ আহত হয় নাই, 30,000-এর মতো চোখ হারায় নাই। এটার একটা বড় কারণ আমি ইন্টারিম সরকারকে দেবো, আমাদের তরুণ নেতৃত্বকে দেবো, কারণ তারা শহীদদের সঠিক তালিকা করতে পারেনি। জাতিসংঘের তালিকা আমরা 1400 পাই, সরকার হিসেবে 800 পাই। আমরা হতাহতের সঠিক তালিকা করতে পারিনি। তো আমাদেরকে আসলে এটা না করলে আসলে আমাদের এইটাকে ভুলে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু আসলে নিকট ইতিহাসে হওয়ায় এবং আমরা এগুলোর প্রচুর ছবি ফুটেজ থাকায় এটা মুছে দেওয়া সম্ভব না। এবং তরুণ প্রজন্মের মনে গেঁথে আছে ফেসিবাদের 17 বছরের নিপীড়ন নিষ্পেষণ। আশা করি এই অভিজ্ঞতায় কাজে লেগে গত 2 বছরের ভুল ত্রুটি কাটিয়ে রাষ্ট্র সংস্কারের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে রাষ্ট্র মেরামতের প্রক্রিয়াটা জারি রাখতে হবে এবং জনগণের রাষ্ট্র করার সংগ্রামটা অব্যাহত রাখতে হবে। সবাইকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী সেই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।